মিয়ানমারের চলমান গৃহযুদ্ধটি পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম একটি গৃহযুদ্ধ। 1948 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে দেশটির স্বাধীনতা লাভের পর থেকেই বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সশস্ত্র সংগ্রাম চলে আসছিল, যা পরবর্তী দশকগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর প্রথম দিকে গৃহযুদ্ধটি আরও বেশি গতি লাভ করে। জাতিগত নানা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিভিন্ন প্রদেশে স্বায়ত্তশাসন বা স্বাধীনতা চাওয়া মিয়ানমারের গৃহযুদ্ধের অন্যতম প্রধান একটি কারণ। 2021 সালে অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুতির প্রক্রিয়ায় মিয়ানমারের গৃহযুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে মিয়ানমার জুড়ে প্রায় 40টির বেশি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে গ্রুপটি রয়েছে সেটি হচ্ছে আরাকান আর্মি। শক্তি, সামর্থ্য কিংবা সশস্ত্র যোদ্ধার সংখ্যার বিবেচনায় আরাকান আর্মি হচ্ছে এই মুহূর্তে মিয়ানমারের সবচেয়ে বড় সশস্ত্র গ্রুপ। মিয়ানমারের বর্তমান সামরিক জান্তার বিরুদ্ধে এই আরাকান আর্মি থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সাথে জোটবদ্ধ হয়ে একযুগে তীব্র আন্দোলন গড়ে তুলেছে। তার সঙ্গে যোগ হয়েছে গণতন্ত্রপন্থীরাও। এই সম্মিলিত শক্তির সামনে টিকে থাকতে পারছে না অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত জান্তা সরকারের সামরিক বাহিনীও, যার ফলে মিয়ানমারের বর্তমান গৃহযুদ্ধ পেয়েছে এক নতুন মাত্রা। মিয়ানমারের গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি কি, গৃহযুদ্ধের নেতৃত্ব দেওয়া আরাকান আর্মি কারা, তাদের শক্তি ও সামর্থ্যই বা কতটুকু এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এ নিয়ে আলোচনা করব আমাদের আজকের প্রতিবেদনে। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। ঐতিহাসিক, জাতিগত এবং রাজনৈতিক পটভূমি বিশ্লেষণ করলেই মিয়ানমারে কেন গৃহযুদ্ধের সৃষ্টি হয়েছে তা আমাদের নিকট স্পষ্ট হয়ে ওঠে। 1 ফেব্রুয়ারি 2021 মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও একটি সামরিক কুয়ের মাধ্যমে 2020 সালে নির্বাচিত অং সান সুচির এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি জান্তা সরকার গঠন করে। নির্বাচিত সরকারের রাষ্ট্রপতি উইন মিন্ট এবং প্রধানমন্ত্রী অং সান সুচিকে আটক করেন। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তাতমাদাও বাহিনীর প্রধান মিন অং হ্লাই ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় 16 এপ্রিল 2021 গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ মিন কুন নাইং জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীদের নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের ঘোষণা দেন। জাতীয় ঐক্য সরকার পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফকে তাদের সশস্ত্র শাখা হিসেবে ঘোষণা করেন। তারা এই ঐক্যকে সামরিক জান্তার বিরুদ্ধে জনগণের প্রতিরক্ষামূলক যুদ্ধ বলে দাবি করেন। যুদ্ধ ঘোষণার পর সারা দেশে পিডিএফ, মিলিশিয়া, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং সামরিক জান্তার মধ্যে সংঘর্ষ শুরু হয়। আর এভাবেই সাময়িক গণতন্ত্রের পর দেশটি আবারও গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। 2023 সালের অক্টোবর মাসে যখন 3টি জাতিগত সংখ্যালঘু সংগঠন মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে, তখন গৃহযুদ্ধটি নতুন মোড় নেয়। আরাকান আর্মি, শান রাজ্যের তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং কোকাং অঞ্চলের মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠিত হয়। বর্তমানে এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জাতীয় ঐক্য সরকারের ছত্রছায়ায় নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি তারা জাতীয় ঐক্য সরকারকে সহায়তাও দিচ্ছে। 2023 সালের 27 অক্টোবর অ্যালায়েন্সটি মিয়ানমার সেনাবাহিনী তাতমাদাওয়ের উপর আক্রমণ শুরু করে। এর মাধ্যমেই শুরু হয় অপারেশন 1027। আর এই অপারেশনের মূল লক্ষ্য ছিল সামরিক শাসকদের ক্ষমতা থেকে উৎখাত করা। অপারেশন 1027 শুরুর এক বছর পর 2024 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে মিয়ানমারের 14,000-এর বেশি গ্রাম নিয়ে বিবিসি একটি জরিপ করেছিল বলে জানা যায়। এসব গ্রামগুলোর মধ্যে কার নিয়ন্ত্রণে কতগুলো গ্রাম রয়েছে তা যাচাই করে দেখা হয়েছিল এই জরিপে দেখা গেছে জান্তা সরকারের সাথে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত শুরুর প্রায় 4 বছর পর মিয়ানমারের মাত্র 21% ভূখণ্ড জান্তা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, আর 42% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে জাতিগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো, এবং বাকি অঞ্চলগুলোতে জান্তা সরকারের সাথে বিদ্রোহী গ্রুপগুলোর লড়াই চলছে। মিয়ানমারের সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড রয়েছে মোট 14টি। এসব কমান্ডের অধীনেই নির্দিষ্ট একটি অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালিত হয়। জান্তা বিরোধী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স 2023 সালের অক্টোবরে ব্যাপকভাবে হামলা শুরুর পর চীন সীমান্ত সংলগ্ন এলাকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। চলতি বছরের আগস্টে এই জোট উত্তর পূর্বাঞ্চলীয় শহর লাসিও নিয়ন্ত্রণে নেয়। এর মাধ্যমে মিয়ানমারের ইতিহাসে এটি প্রথম কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের পতনের ঘটনা ঘটে। এর আগে একই বছরের 6 ফেব্রুয়ারি আরাকান আর্মি রাখাইন রাজ্যের মিনবিয়া শহরাঞ্চলে থাকা 2টি জান্তা সামরিক ইউনিটের সদর দপ্তরগুলো দখল করে নিয়েছে। একই দিনে বাংলাদেশের সাথে সীমান্তে মংডু শহরাঞ্চলের টংপিউ টহল চৌকি দখল করে নেয় আরাকান আর্মি। এরপর থেকে নিয়মিতই আরাকান আর্মির জয়ের খবর পাওয়া যাচ্ছে।
গত ৮ ডিসেম্বর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের ৩টি শহর রাখাইন প্রদেশের মংডু, বুথিডং এবং চীন প্রদেশের পালেতুয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। জানা গেছে রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা দপ্তরও এখন সশস্ত্র বিদ্রোহী এই গোষ্ঠীটির দখলে। আরাকান আর্মির সাথে তীব্র লড়াইয়ে জান্তা সরকার এ নিয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো। গত ২০ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ২ সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর শুক্রবার রাখাইনের আন শহরে অবস্থিত জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। বিশ্লেষকরা বলছেন, গুরুত্বপূর্ণ এই সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারানো জান্তা সরকারের জন্য একটি বড় ধাক্কা, কারণ এটি ছিল রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি। এদিকে আরাকান আর্মির মুখপাত্র খায়ান তুখা দেশটির সংবাদ মাধ্যম ইরাবতীকে বলেন, রাখাইনে জান্তা বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থাউনতুন ও চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার কিয়াও কিয়াও থানকে আটক করা হয়েছে। জান্তা বাহিনীর কিছু সেনা পালিয়ে গেছে বলেও জানান তিনি। আরাকান আর্মি হল মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যভিত্তিক একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। আরাকান আর্মির কার্যক্রম মূলত রাখাইন ও চীন রাজ্যকেন্দ্রিক হলেও দলটি গঠিত হয়েছিল চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যের লাইজা শহরে। একটি সশস্ত্র গ্রুপ হিসেবে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয়। তাদের সহায়তা করে আরেক সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে ১০ এপ্রিল ২০০৯ সালে মাত্র ২৬ জন পুরুষ সদস্য নিয়ে আরাকান আর্মির যাত্রা শুরু হয়। শুরুতে এটি রাখাইন রাজ্যের তরুণ ও ছাত্রদের একটি ছোট দল ছিল। কাচিন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় গঠিত আরাকান আর্মি শুরুতে সেখানেই প্রশিক্ষণ নেয়। পরবর্তীতে আরাকান আর্মির ২ প্রতিষ্ঠাতা ২০১২ সালে তাদের রাজনৈতিক শাখা চালু করেন, যার নাম দেওয়া হয়েছিল ইউনাইটেড লিগ অফ আরাকান। অর্থাৎ বর্তমানে আমরা যে আরাকান আর্মিকে দেখতে পাচ্ছি সেটি শুধু একটি সশস্ত্র গ্রুপ নয়, বরং এটির একটি রাজনৈতিক শাখাও রয়েছে। আরাকান আর্মির গঠন কাঠামোটি সেভাবেই তৈরি করা হয়েছিল যেভাবে ইসরায়েল তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ১৯৪৮ সালে হাগানা ফোর্স প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ তৎকালীন সময়ে ইসরায়েলও একইভাবে তাদের সামরিক শাখার পাশাপাশি রাজনৈতিক শাখা চালু করেছিল। ইসরায়েলের হাগানা ফোর্স এবং আরাকান আর্মির মধ্যে পার্থক্য শুধু এটুকুই যে ইসরায়েল অন্যের ভূখণ্ড দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, আর আরাকান আর্মি নিজ ভূমির স্বাধীনতার জন্য একটি রাজনৈতিক ও সামরিক গ্রুপ প্রতিষ্ঠা করেছে। ২০০৯ সালে মাত্র ২৬ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মির সদস্য সংখ্যা ২০১৯ সালে এসে হয়ে যায় ৭,০০০-এরও বেশি, আর ২০২৪ সালে এসে তাদের সদস্য সংখ্যা সব মিলিয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৮ থেকে ৪০,০০০। সদস্য সংখ্যার দিক থেকে আরাকান আর্মিকে হামাসের সঙ্গে তুলনা করা যেতে পারে, কারণ হামাসেরও সদস্য সংখ্যা ছিল ৪০,০০০। সাধারণত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপগুলোর কাছে আধুনিক ও বিধ্বংসী কোনো অস্ত্রের যোগান থাকে না। অনুরূপভাবে আরাকান আর্মির হাতেও যেসব অস্ত্র রয়েছে তার বেশিরভাগই হামাস কিংবা হুতির মতো করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা, এবং এর বাইরে যা রয়েছে তা মূলত চীন এবং ভারত থেকে আমদানি করা। চায়নার তৈরি অস্ত্রগুলো তারা চায়নার সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়ে আসতে পারে, কিন্তু ভারতের তৈরি অস্ত্রগুলো মূলত ভারতের সীমান্তবর্তী কুকি বিদ্রোহীদের মাধ্যমে নিয়ে আসে। তবে আরাকান আর্মির ব্যবহৃত স্বল্প সংখ্যক আধুনিক ও ব্যয়বহুল যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো মূলত আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আসে, যার মধ্যে একটি হচ্ছে আমেরিকার তৈরি M60 মেশিন গান। আমেরিকায় ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে এই মেশিন গান ব্যাপকভাবে ব্যবহার করেছে। প্রতিটি M60 মেশিন গানের বর্তমান বাজার মূল্য $১০,০০০-এরও বেশি, আর কালোবাজারিদের কাছ থেকে কিনলে একটি M60 মেশিন গানের দাম পড়বে $৫০,০০০ থেকে $৬০,০০০-এরও বেশি। একইভাবে আরাকান আর্মির ব্যবহৃত আরেকটি ব্যয়বহুল অস্ত্র হচ্ছে বেরেট মাল্টিরোল অ্যাডাপটিভ ডিজাইনের স্নাইপিং রাইফেল। বর্তমানে পৃথিবীর সেরা স্নাইপিং রাইফেল হচ্ছে এই বেরেট। পৃথিবীর মাত্র 5টি দেশ বেরেট স্নাইপিং রাইফেল ব্যবহার করে, আর এই দেশগুলো হচ্ছে নরওয়ে, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এর বাইরে এই বেরেটের একমাত্র নন কান্ট্রি বেসড ইউজার হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি যে বেরেট ব্যবহার করে তার বর্তমান বাজার মূল্য $৮,০০০ থেকে $11,০০০-এর বেশি, কিন্তু এই একই বেরেট কালোবাজারিদের কাছ থেকে কিনলে দাম পড়বে $১.৫ থেকে $2 লাখ বেশি। ধারণা করা হয় এই বেরেট রাইফেল ব্যবহার করে মিয়ানমার আর্মির অন্তত 10 থেকে 12 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে আরাকান আর্মি। একইভাবে গাজায় চলমান যুদ্ধেও ইসরায়েল এ পর্যন্ত তাদের যতজন উচ্চপদস্থকে হারিয়েছে তার অন্তত 90% এই বেরেট স্নাইপিং রাইফেলের শিকার। এ থেকেই সহজে অনুমান করা সম্ভব যে কেন মিয়ানমার সেনাবাহিনী তাদের এতগুলো ঘাঁটি হারিয়েছে এবং কেন আরাকান আর্মির কাছে বারবার পরাস্ত হচ্ছে। এভাবেই মিয়ানমার আর্মি যত বেশি ঘাঁটি হারাচ্ছে আরাকান আর্মিও তত বেশি শক্তিশালী হচ্ছে, কারণ ঘাঁটিগুলো আরাকান আর্মির নিয়ন্ত্রণে আসার পর ঘাঁটিতে মিয়ানমার আর্মির ব্যবহৃত সকল সামরিক সরঞ্জামগুলোও আরাকান আর্মির দখলে নিচ্ছে,
যার মধ্যে কিছু শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে, যা পরবর্তীতে আরাকান আর্মি নিশ্চিতভাবেই মিয়ানমার আর্মির বিরুদ্ধে ব্যবহার করবে। এ পর্যায়ে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগতে পারে যে M60 মেশিনগান কিংবা ব্যারেট রাইফেলের মতো এত ব্যয়বহুল অস্ত্র কেনার জন্য এত অর্থ আরাকান আর্মি কোথায় পেল এবং কিভাবে পেল? কারাই বা তাদের কাছে এত ব্যয়বহুল অস্ত্রগুলো বিক্রি করছে? 2019 সালের এক রিপোর্টে দেখা গেছে যে 2015 সালে যখন পুরো আরাকান রাজ্য থেকে রোহিঙ্গা এবং আরাকানিজদেরকে উচ্ছেদ করা হয়, তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভ্রান্ত আরাকানিরা আরাকান আর্মিকে অর্থ সহায়তা দিতে থাকে। এদের মধ্যে এমনও আরাকানিজ ছিল যারা একাই 10 মিলিয়ন আরাকানি কায়াতের বেশি অর্থ দিয়েছে। কিছু কিছু স্থানীয় সম্ভ্রান্ত রোহিঙ্গা ও আরাকানিজ ছিল যারা আরাকান থেকে উচ্ছেদ হওয়ার সময় তারা তাদের বেশিরভাগ সম্পদ আরাকান আর্মিকে ডোনেট করে গেছে। এছাড়াও আরাকান আর্মির সবচেয়ে বড় আয়ের উৎস হলো মাদক ব্যবসা। এই মাদক চোরাচালান এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল নিয়ন্ত্রণ করে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর সবগুলো সামরিক শাখা মিলে, আর এই মাদক চোরাচালানের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে আরাকান আর্মি। আলোচনার এই পর্যায়ে এসে আমরা একটি পরিষ্কার ধারণা পেলাম যে অর্থ, অস্ত্র এবং সৈন্য সংগ্রহ করা আরাকান আর্মির কাছে খুব কঠিন কিছু নয়, বরং তারা চাইলে খুব সহজেই এগুলো সংগ্রহ করতে পারে। বাকি থাকলো জনসমর্থন। রাখাইন রাজ্যে আরাকান আর্মির কতটুকু জনসমর্থন রয়েছে, কারা তাদেরকে সমর্থন করছে কিংবা কারা তাদের বিরোধিতা করছে, এই প্রশ্নগুলোর উত্তর হলো সাধারণের সমর্থন যদি আরাকান আর্মির পক্ষে না থাকতো, তাহলে একটা নতুন দেশ তৈরি করার স্বপ্ন দেখা কিংবা আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া কখনোই আরাকান আর্মির পক্ষে সম্ভব হতো না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লড়াই করার জন্য যে শক্তি এবং সামর্থ্য দরকার তা আরাকান আর্মি ব্যতীত অন্য কোনো সংগঠন এ পর্যন্ত দেখাতে পারেনি। এই ব্যাপারটাকে আরও ভালোভাবে উল্লেখ করেছেন আরাকানের বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর আইমা। তিনি মনে করেন আরাকান আর্মি চিফ মেজর জেনারেল তাংমার্থ নাইং একমাত্র ব্যক্তি হতে পারেন যিনি আরাকানের ভবিষ্যৎ ঠিক করতে পারবেন। গত 2 বছর ধরে আরাকান আর্মি যেভাবে তাতমাদাওকে পরাস্ত করে একের পর এক সামরিক ঘাঁটি দখল, অস্ত্র, গোলাবারুদ লুট, সীমান্ত দখল করে যাচ্ছে, তার প্রত্যেকটাই একটা ব্যাপারকে নির্দেশ করে যে আরাকান আর্মি ছাড়া এই মুহূর্তে রাখাইন রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করার মতো আর কেউ নেই। সুতরাং এটা নিশ্চিত করেই বলা যায় যে আরাকান আর্মির জনসমর্থন এবং সামর্থ্য দুটোই রয়েছে রাখাইন রাজ্যকে জান্তা সরকার থেকে মুক্ত করে নিজেদের মতো করে প্রতিষ্ঠা করা। তবে আরাকান আর্মির জনসমর্থন ও সামর্থ্য থাকলেও তাদের কলঙ্কও রয়েছে যথেষ্ট। রয়েছে বিরোধী পক্ষ। কিছুদিন আগেও আরাকান আর্মির বিরুদ্ধে প্রকাশ্য রাজপথে স্লোগান দিতে দেখা গেছে রাখাইনের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের। তবে এই ঘটনাকে অনেকেই রোহিঙ্গাদেরকে আরাকান আর্মির বিরুদ্ধে নিরুপায় জান্তা সরকারের লেলিয়ে দেওয়া বলে ব্যাখ্যা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আরাকান আর্মির যদি এতই জনসমর্থন ও সামর্থ্য থাকে তবে তারা কেন স্বাধীন আরাকান রাজ্য ঘোষণা করতে পারছে না? এর পেছনের আসল কারণটা কি? 2020 সালে আরাকান আর্মি প্রধান জেনারেল তানমার্থ নাইং প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছিলেন, "The powerful countries in the vicinity are not wanting to see a new state emerging here. The powerful countries fear that if such a state emerges, this may instigate the separationists in their own countries." অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আরাকান আর্মি প্রধান বোঝাতে চেয়েছেন যে এই অঞ্চলে চীন ও ভারতের মতো যে শক্তিশালী দেশগুলো রয়েছে তারা চায় না এই অঞ্চলে নতুন একটি দেশের জন্ম হোক, কারণ এই অঞ্চলে নতুন একটি দেশের জন্ম হলে তাদের নিজেদের দেশের অভ্যন্তরে যে সকল বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন চলমান রয়েছে তাদের আন্দোলন আরও তীব্রতর হতে পারে। যেমন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্সের অধিকাংশ রাজ্যেই বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীনতা আন্দোলন বহু বছর ধরে চলমান রয়েছে। অন্যদিকে পৃথিবীর পরাশক্তিগুলোর মিয়ানমারে যে সকল স্বার্থ রয়েছে, একটি স্বাধীন দেশের জন্ম হলে তাদের সেসব স্বার্থগুলো বিঘ্নিত হবে। আরাকান আর্মি প্রধানের বক্তব্যে এটা পরিষ্কার যে পরাশক্তিগুলোর চাপের কারণেই সরাসরি স্বাধীন আরাকান রাজ্য ঘোষণা করতে পারছেন না তারা। তবে তিনি বিভিন্ন সাক্ষাৎকার এবং বক্তব্যে আকারে ইঙ্গিতে স্বাধীনতার কথাই বলে যাচ্ছেন। আরাকান আর্মি প্রধান নিজেকে সাধারণের নেতা হিসেবে দাবিও করে যাচ্ছেন। তিনি এটাও বোঝাতে চাচ্ছেন যে রাখাইন রাজ্যের সাধারণ মানুষ তার পেছনে রয়েছে এবং তিনি জান্তা সরকারকে খুব একটা পরোয়া করছেন না। তবে নিকট অতীতের কিছু ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে যত শক্তিশালী হোক না কেন পৃথিবীর কোনো দখলদার বা স্বৈরাচারী স্বাধীনতাকামীদের প্রবল প্রতিরোধ ও লড়াইয়ের মুখে টিকে থাকতে পারেনি। যেমন 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ কৃষক, শ্রমিক ও জনতার তীব্র লড়াই ও প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী পূর্ব পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল, আর আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এমনকি অতি সম্প্রতি আমরা ইরাক ও আফগানিস্তানে দেখেছি স্বাধীনতাকামীদের তীব্র লড়াইয়ের মুখে দখলদার মার্কিনীরা চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এবার আসুন সর্বশেষ কিছু সমীকরণ মিলিয়ে নিই।
আরাকান আর্মির কাছে যে M60 মেশিন গান এবং ব্যারেট রাইফেলের মতো আধুনিক সব অস্ত্রগুলো আসছে, এটা আসলে কোনো অদৃশ্য শক্তির বলে আসছে না, বরং দৃশ্যমান শক্তিগুলোই এগুলোর যোগান দিচ্ছে। যেখানে ব্যারেটের মতো একটি স্নাইপার রাইফেল বিশ্বের মাত্র 5টি দেশের সরকার ব্যবহার করে এবং এর বাইরে কারোর কাছে নেই, সেখানে অস্ট্রেলিয়ার তৈরি সেই বিধ্বংসী ব্যারেট রাইফেল আরাকান আর্মির হাতে চলে এসেছে। এর অর্থ হচ্ছে আরাকান আর্মিকে অস্ট্রেলিয়া নিজেই এই ব্যারেট রাইফেল সরবরাহ করেছে, কারণ মিয়ানমারে জান্তা সরকারের সাথে আরাকান আর্মির এই সংঘাত টিকিয়ে রাখা তাদের জন্য জরুরি। তাই পেছন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিগুলো সরাসরি সাপোর্ট দিয়ে যাচ্ছে আরাকান আর্মিকে। একইভাবে আরাকান আর্মিরও এই শক্তিগুলোকে প্রয়োজন, কারণ আরাকান আর্মি যদি স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের পরাশক্তিগুলোকে প্রয়োজন রয়েছে। আরাকান আর্মি যদিও বা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিগুলোর সমর্থন পেয়েও যায়, কিন্তু চীন এবং ভারত তাদের স্বাধীনতার পক্ষে সমর্থন দিবে না, কারণ চীন এবং ভারতের সীমান্ত এলাকায় তাদের অভ্যন্তরে সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজমান। এমত অবস্থায় তারা কোনোভাবেই এখানে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করতে রাজি হবে না। আর এ কারণেই মূলত আরাকান আর্মি সরাসরি স্বাধীন আরাকান রাষ্ট্র ঘোষণা করতে পারছে না। তবে আকারে ইঙ্গিতে আরাকান আর্মি যেসব তথ্য দিচ্ছে এবং যেসব কথা বলে যাচ্ছে, এতে এটা পরিষ্কার যে তারা এখন পর্যন্ত সত্যিকার অর্থে একটা স্বাধীন দেশই চেয়ে আসছে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আমাদের নতুন নতুন সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফিজ।